প্রিয় ছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। এই সময়ের যে পরিস্থিতিতে আমরা চলছি সেই পরিস্থিতিতে আমরা তোমাদের সরাসরি ক্লাস নিতে পারছি না, আমরা তাই অনলাইন ক্লাস নিচ্ছি। কিন্তু তোমরা যদি এই ক্লাসগুলো ঠিকমতো ফলো না করো, পড়াশুনো না করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে না। তাই জন্য তোমরা দয়া করে মনোযোগ দিয়ে ক্লাসগুলো ফলো করার চেষ্টা করো। প্রথম দিকে তোমরা যতটা ক্লাসগুলো ভালো করে ফলো করতে, এখন কিন্তু আমার মনে হচ্ছে তোমরা ক্লাস ফলো করছো না। আচ্ছা, এর আগের দিন আমরা পড়েছিলাম যে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন পদ্ধতি। আজকে আমরা পড়ব যে এই বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন পদ্ধতিটা যেটা আমরা ব্যাখ্যা করে বলেছি, সেইটা একটা ছোট সূত্রের আকারে পড়ব, এবং তারপর এই বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজনের ক্ষেত্রে কী কী সীমাবদ্ধতা আছে সেগুলো আমরা আলোচনা করব। এই বাণিজ্যিক ব্যাংকে প্রথমে যে আমানতটা শুরু হয়, কেউ যখন টাকা জমা রাখে, যে প্রাথমিক আমানতটা শুরু হয়, সেই সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো মিলে প্রাথমিক আমানতের কয়েক গুণ বৃদ্ধি পায়। সেই যে কয়েক গুণ বৃদ্ধি পেল, সেটাই আমরা বলছি বাণিজ্যিক ব্যাংকের দ্বারা ঋণ সৃজন। তাহলে এটাকে আমরা একটা সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। আমানতের গুণকের সূত্রটিকে আমরা নিম্নলিখিতভাবে লিখতে পারি: ডেল্টা ডি ইজ ইকুয়াল টু 1/c+r ইন্টু ডেল্টা আর, যেখানে ডেল্টা ডি হচ্ছে ব্যাংক আমানতের পরিবর্তন, ডেল্টা আর হচ্ছে ব্যাংকের সংরক্ষিত তহবিলের পরিবর্তন, সি হচ্ছে নগদ টাকা এবং সৃষ্ট আমানতের অনুপাত, এবং আর হচ্ছে নগদ রিজার্ভের অনুপাত। তাহলে এই সূত্র অনুসারে গুণকের মান হবে 1/c+r। তার কারণ কি, গুণকটা হচ্ছে ডেল্টা ডি বাই ডেল্টা আর ইজ ইকুয়াল টু 1/c+r। তাহলে ধরা যাক সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ নগদ টাকা এবং সৃষ্ট আমানতের অনুপাত যদি 0 হয়, তাহলে আমানত সৃষ্টির গুণক হবে 1/0+r, মানে 1/r। সি ইজ ইকুয়াল টু 0 হওয়ার অর্থ হলো আমানতের কোনো অংশই ব্যাংক ব্যবস্থার বাইরে থাকবে না, অর্থাৎ সবাই আমানত ব্যাংকেই জমা করবে, ব্যাংক ছাড়া অন্য কোনো জায়গায় জমা করবে না। এবার আসছি অর্থগুণকের ধারণায়। কোনো দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক দ্বারা প্রচলিত কাগজ ও ধাতব মুদ্রার পরিমাণকে উচ্চ ক্ষমতাসম্পন্ন অর্থ বা হাই পাওয়ার্ড মানি বা দেশের ভিত্তি অর্থ বা বেস মানি বলে। দেশের মোট অর্থ যোগানের পরিমাণকে ক্যাপিটাল এম, উচ্চ ক্ষমতাসম্পন্ন অর্থ যোগানের পরিমাণ দিয়ে ভাগ করলে অর্থগুণক পাওয়া যায়, অর্থাৎ স্মল এম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম বাই এইচ, বা ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু স্মল এম ইন্টু এইচ। সুতরাং নির্দিষ্ট সময় কোনো দেশে, এখানে এইচ বলতে হাই পাওয়ার্ড মানি বা উচ্চ ক্ষমতাসম্পন্ন অর্থ বলা হচ্ছে, আর ক্যাপিটাল এম মানে হচ্ছে অর্থের যোগান, দেশের মোট অর্থের যোগান। তাহলে সুতরাং নির্দিষ্ট সময় কোনো দেশে মোট অর্থ যোগানের পরিমাণ নির্ধারিত হয়ে থাকে অর্থগুণকের মান স্মল এম এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন অর্থ যোগানের পরিমাণ এইচের ওপর। এরপর আসছি বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির সীমাবদ্ধতা। বাণিজ্যিক ব্যাংক দ্বারা ঋণ সৃজনের কিছু কিছু সীমাবদ্ধতা আছে, যেমন আমানতের পরিমাণ। যদি আমানতকারী অতিরিক্ত আয়ের সবটাই ব্যাংকে আমানত হিসেবে জমা না রেখে কিছু অংশ নগদ হিসেবে নিজের কাছে জমা রেখে দেয়, তাহলে পরবর্তী পর্যায়ে ব্যাংকের আমানত কমে যাবে এবং ব্যাংকগুলির ঋণ সৃষ্টির ক্ষমতাও কমে যাবে। দ্বিতীয়ত, নগদ অর্থের পরিমাণ। ব্যাংকের ঋণ সৃজনের ক্ষমতা দেশে ব্যবহারযোগ্য মোট নগদ অর্থের পরিমাণের উপর নির্ভর করে। ব্যাংকগুলির হাতে অধিক পরিমাণ নগদ অর্থ না এলে অধিক পরিমাণ ঋণ সৃজন করা যায় না। তৃতীয়ত হচ্ছে নগদ বিনিময়। জনসাধারণ যদি চেকের মাধ্যমে বিনিময় না করে নগদ টাকায় বিনিময় করে, তখন ব্যাংকের ঋণ সৃষ্টির ক্ষমতাও বাধাপ্রাপ্ত হয়। চতুর্থত নগদ পছন্দ। জনসাধারণ যদি বেশি পরিমাণ নগদ টাকা হাতে ধরে রাখতে চায়, তাহলে ব্যাংকের ঋণ সৃষ্টির ক্ষমতা কমে যেতে পারে। এরপর আসছি কেন্দ্রীয় ব্যাংকের কাছে গচ্ছিত রিজার্ভের পরিমাণ। কেন্দ্রীয় ব্যাংক যদি রিজার্ভের অনুপাত বাড়িয়ে দেয়, তাহলে ঋণ সৃষ্টির ক্ষমতা কমে যাবে। যেমন আর এর মান যদি 10% হয়, তাহলে 1000 টাকায় প্রাথমিক আমানত বৃদ্ধি পেয়ে হবে 10,000 টাকা, কিন্তু আর এর মান 20% হলে 1000 টাকায় ঋণ সৃষ্টির পরিমাণ হবে 5000 টাকা।
তাহলে 10,000 টাকায় ঋণ সৃষ্টির পরিমাণ হবে 5,000 টাকা। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক যদি নগদ জমার অনুপাতে হ্রাস বৃদ্ধি করে তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণ সৃষ্টির ক্ষমতারও হ্রাস বৃদ্ধি ঘটবে। এরপর আসছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতির উপরও ব্যাংকের ঋণ সৃজন নির্ভর করে। কেন্দ্রীয় ব্যাংক তার আর্থিক পদ্ধতিগুলির সাহায্যে, যেমন ব্যাংক রেট বৃদ্ধি, খোলা বাজারে ঋণপত্র ইত্যাদি বিক্রয়, নগদ জমার অনুপাত বৃদ্ধি প্রভৃতি ঋণ সংকোচন নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতির সময় বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজনের ক্ষমতা কমিয়ে দেয়। এরপর আসছি উপযুক্ত জামিনযোগ্য সম্পত্তির অভাব। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির ক্ষমতা ঋণগ্রহীতাদের উপযুক্ত জামিনযোগ্য বন্ধকি সম্পত্তির উপর অনেকখানি নির্ভর করে। জনসাধারণের কাছে যদি ব্যাংক গ্রাহ্য জামিনযোগ্য সম্পদ না থাকে তাহলে তারা ব্যাংক থেকে ঋণ পায় না, ব্যাংকও তাদের ঋণ দেয় না। এই সমস্ত জামিনযোগ্য সম্পত্তি যেমন স্বর্ণালঙ্কার, বাড়ি, জমি, শেয়ার সার্টিফিকেট, সরকারি ঋণপত্র ইত্যাদির মূল্যকে আমানতে রূপান্তরিত করেই ঋণ সৃষ্টি সম্ভবপর হয়। এরপর আসছি দেশের অর্থনৈতিক ও ব্যবসা বাণিজ্যের অবস্থা। ব্যাংকগুলির ঋণ সৃষ্টির ক্ষমতা বহুলাংশে নির্ভর করে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থার উপর। ব্যবসায় যদি তেজিভাব না থাকে, ব্যবসায় যদি সবসময় ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে বেশি সংখ্যক লোক ঋণ গ্রহণে ইচ্ছুক হবে না। ব্যাংক ঋণ দিতে রাজি থাকা সত্ত্বেও লোকেরা ঋণ নিতে না আসায় ঋণ সৃজনের প্রক্রিয়াটি কার্যকর হবে না। এর পরের দিন আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিয়ে। তোমরা কিন্তু সিরিয়াসলি পড়াশুনোটা করো, ঠিকভাবে সকলে পড়াশুনো করো মনোযোগ দিয়ে। এবং আমার কিন্তু এই প্রত্যেকটা অনলাইনের ক্লাসের শেষেই কিন্তু আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু নোট ফর্মে স্ক্যান করে দিচ্ছি, ওটা থেকে তোমরা নোট ফর্মে পেয়ে যাবে।